গত বিশ্বকাপে যদি আপনি আউট অফ 10 বাংলাদেশকে 6 দেন, আমি এবার আউট অফ 10 8 দিব। আমাদের সাথে কেউ সিরিজ খেলতে আসতে চায় না, এই যে এশিয়ার বড় বড় জায়ান্টরা কেউ আসে না কিন্তু আমাদের দেশে খেলতে। কারণ বাংলাদেশে আপনাকে স্পিন বোলিং উইকেটে খেলানো হচ্ছে, এই উইকেটে প্র্যাকটিস করে আপনি ওই 150-এর স্পিডের বল খেলতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্পোর্টস 24/7 এ। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং জানেন যে আমাদের এই আয়োজনে থাকেন এমন একজন মানুষ যিনি একজন ক্রিকেট প্রেমী। শুধু ক্রিকেট প্রেমী বললে আমার মনে হয় ওনাকে একটু প্রেমের ব্যাপারটাকে ওনার জন্য সংক্ষিপ্ত হয়ে যাবে। শুধু ক্রিকেট না, আমার মনে হয় যত ধরনের খেলাধুলা আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত তার কোনোটার পর্বে হয়তো উনি মিস করেননি, বরঞ্চ আমার মনে হয় কয়েকদিন পর উনি নিজেই কোনো খেলাধুলা আবিষ্কার করে ফেলবেন, এত খেলাধুলা ভক্ত তিনি হচ্ছেন আমাদের পছন্দের মাহমুদ নাহিদ। তিনি আছেন এবং আজকেও কিন্তু আমরা অনেক কথা বলবো আমাদের আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে। চলে যাই আড্ডাতে। কেমন আছেন? জি, অ্যাজ অলওয়েজ ভালোই আছি। আবারও সেই একই কথা, আমরা সবাই উত্তেজিত। এবং আমি জানি যে আপনি মানে পরিবারের ঝামেলা একদিকে, কাজের প্রেশার একদিকে, আর আপনার খেলা দেখা অন্যদিকে। আপনি সারা দিন টিভি সেটের সামনে বসে খালি অ্যানালাইসিস করতে থাকেন। তো সেই অ্যানালাইসিস থেকে আসলে কি কি বের হয়ে আসলো সেটা জানবো। যদি আমরা 2022-এর কথা বলি, 2022-এ বাংলাদেশে যে অবস্থাটা হয়েছিল এবং 2024-এ কি অবস্থা হতে পারে, মানে একটা তো পারফরম্যান্স গ্যাপ থাকবে, তো সেটা কেমন হতে পারে এবং 2022 থেকে কি কি শিক্ষা নিচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? ওকে, আমি মানে আপনি বলতে চাচ্ছেন যে 22-এর বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্টোরিটা আর হচ্ছে 24-এ আমরা কি করতে চাই। আমি প্রথমেই বলতে চাই যে 22-এর বিশ্বকাপের দল থেকে 24-এর যে বিশ্বকাপের যে দলটা যেতে যাচ্ছে বাংলাদেশ, আমার মনে হয় অনেক পার্থক্য হয়েছে। টিমের মধ্যে অনেক জায়গায় পরিবর্তন এসেছে। ফার্স্ট অফ অল, আমি যদি ভুল না করি, 22-এ কিন্তু ওপেনিংয়ে খেলেছিলেন নাজমুল হাসান শান্ত। তো শান্ত এখন চলে গেছে নাম্বার 3 পজিশনে, ওয়ান ডাউনে খেলছে। তারপরে 22-এর বিশ্বকাপে আফিফ হোসেন, ধ্রুব, নুরুল হাসান সোহান সহ মোসাদ্দেক, মিরাজ ওরা খেলেছে। তো এইবার আফিফ হয়তো যেতে পারে বা থাকবে, কিন্তু মিরাজ, মোসাদ্দেক এবং নুরুল হাসানকে আমরা পাচ্ছি না। আমরা উইকেট কিপিং অপশনে আমরা পাচ্ছি জাকের আলী অনিকের মতো একটা প্লেয়ার, যে কিন্তু বিপিএল এ দারুণ একটা খেলা দেখিয়েছে। আমরা দেখলাম যে জিম্বাবুয়ে সিরিজেও তিনি ভালো খেলেছে, শ্রীলঙ্কার সাথেও ভালো খেলেছে। তো আমার কাছে মনে হয় যে টিমের মধ্যে একটা পার্থক্য আছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ একটা বড় অপশন আমাদের তৈরি হয়েছেন। তিনি আরো অনেক বেশি পরিণত হয়েছেন ওনার বয়সের সাথে, মানে এবং উনি ওনার পরিশ্রম, এবং আগের এপিসোডে আমি একটা কথা বলেছি, উনি ওনার পরিশ্রম, ওনার সততা, ওনার আসলে ওনার নিজস্ব গুণাবলী দিয়ে উনি নিজেকে অনেকটা পাল্টেছেন। এবং এখন উনি মানে 200 স্ট্রাইক রেটেও ব্যাটিং করেন, মাঝে মাঝে 200+ স্ট্রাইক রেটেও আমরা ওনাকে ব্যাটিং করতে দেখেছি। এটা বাংলাদেশ টিমের জন্য খুবই দারুণ একটা পয়েন্ট। আমার মনে হয় যে বাংলাদেশ দলটা গত বিশ্বকাপের চেয়ে, গত বিশ্বকাপে যদি আপনি আউট অফ 10 বাংলাদেশকে 6 দেন, আমি এবার আউট অফ 10 8 দিব। ওয়াও, দ্যাটস মিন একটা ড্রামাটিক চেঞ্জ। অনেক স্কোরের আপনি একটা ব্যবধানের তাদের যে আপডেটটা দিলেন, আমার কাছে মনে হচ্ছে তার মানে এবার আমরা একটু বেশি আশা নিয়ে রাখতে পারি। অবশ্যই অবশ্যই। সো আমরা যদি 22-এর অন্য একটা ঘটনা নিয়ে কথা বলি, পাকিস্তানকে নিয়ে, আমরা দেখেছিলাম যে তারা একদম আউট অফ দ্য ম্যাচ হয়েই যাচ্ছিল, বাট লাস্ট মোমেন্টে এটাকে আমি মিরাকেল বলবো না কি বলবো আমি জানি না, বোলিং এর মধ্য দিয়ে কিন্তু তারা আবারও কামব্যাক করেছে খুব ভালোভাবে ফাইনাল ম্যাচে। এক্স্যাক্টলি। সো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটু পিছনের একটা গল্প বলি। সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু আউট অফ দ্য টুর্নামেন্টই হয়ে গেছিল, শুধু ফাইনাল ম্যাচ না, প্রথম ম্যাচ। আর একটু পিছনে যাই, 2021-এর যে টি-20 বিশ্বকাপের শুরুর প্রথম ম্যাচটাও ছিল তাদের ইন্ডিয়ার সাথে। সেই ম্যাচে শাহিন শাহ আফ্রিদির একটা মানে ভয়ঙ্কর এবং বিধ্বংসী স্পেলে কিন্তু ইন্ডিয়াকে, একদম টিম ইন্ডিয়াকে ধ্বংস করে দেওয়া হয়, এবং সেইখান থেকে, সেই শাহিন শাহ আফ্রিদির সেই স্পেল থেকেই ইন্ডিয়া আর বের হতে পারে না। এবং তারপরে দেখা যায় 22-এ আবার ইন্ডিয়ার সাথে পাকিস্তানের প্রথম ম্যাচ, পাকিস্তান ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচটা হেরে যায়, এবং মানে সারপ্রাইজিংলি, মানে বা যেভাবেই বলার হোক না, তারা কিন্তু জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারে, যেটা ওয়ার্ল্ড কাপের তাদের জন্য একটা ব্যাড রেকর্ড। জিম্বাবুয়ের জন্য অবশ্যই হ্যাটস অফ টু জিম্বাবুয়ে, তারা দারুণ ফাইট করে মাত্র 130 রানের টার্গেট দিয়েছিল পাকিস্তানকে, সেখান থেকে তারা কিন্তু এই 130 রান ডিফেন্ড করে তারা ম্যাচটা বের করে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার ছিল। বাট
মানে পাকিস্তান, আমি গত এপিসোডে বলেছি আপনাকে যে পাকিস্তান এমন একটা টিম, ওরা এইসব সিচুয়েশন ওরা পছন্দ করে, যে এই ম্যাচ আমরা জিতলে ওই ম্যাচ ওরা হারলে ওই ম্যাচ আমরা এত রানে জিতলে আমরা ফাইনালে যাব, সেমিফাইনালে যাব, এইসব ইকুয়েশন আমার মনে হয় যে ওরা পছন্দ করে, যে আমাদেরকে এইসব ইকুয়েশন দাও, তারপরে আমরা আসলে ফাইট করব। এবং একদম সেইভাবে মিরাক্কেল ঘটিয়ে তারা সাউথ আফ্রিকাকে হারালো, তারা নেদারল্যান্ডসকে হারালো, তারপরে বাংলাদেশের সাথে তো তাদের লাস্ট ম্যাচটা ছিল, বাংলাদেশ যে জিতবে সেই যাবে, তো সেই ম্যাচটাও তারা জিতে নিল, এবং সেমিফাইনালে তারা নিউজিল্যান্ডকে কোনো চান্সই দিল না, তারপরে তারা ফাইনালে গেল। এবারে আমি আসি ফাইনালের গল্পটায়, একটু গল্প বলতে চাই। পাকিস্তান আগে ব্যাটিং করে ফাইনালে, সেখানে তারা কিন্তু আপনার 16 ওভারে তাদের রান ছিল 121, ম্যাচটা কিন্তু ভালো একটা ম্যাচ হতে পারতো। 16 ওভারে যেহেতু 121, এখানে আপনি একদম কম করে হলেও আরো 40 রান হবে 4 ওভারে, তার মানে 161 রানে, আমি ধরলাম 160 রান, কিন্তু পাকিস্তানের টোটাল স্কোরটা তারা 137। তো মানে একদম প্রত্যক্ষ দৃষ্টিতে বা একদম মানে স্পষ্টভাবে বলা যায় যে এই ম্যাচটা তারা আউট অফ গেম। বাট পাকিস্তান এই কাজটা সবসময় করে থাকে, তাদের একটা লিথাল বোলিং সেট আপ থাকে, এবং সেটাকে স্পেশালি ফর পেস অ্যাটাক ওয়ার্ল্ডে ওদের পেস অ্যাটাকের আসলে মানে ওদের মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওদের অনেক ব্যাকআপ বোলার থাকে, এই কারণে ওরা মানে দারুণ একটা কম্বিনেশন সাজাতে পারে, এবং সেটাই আমরা দেখলাম। শাহিন, হ্যারিস এবং নাসিম, ওরা তিনজন যা বোলিং করেছে, এটা আমার কাছে মনে হয় যে মানে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতোই বোলিং করেছে। বাট একটা ঘটনা ঘটেছে, শাহিন আফ্রিদি সম্ভবত 16তম ওভারে একটা ক্যাচ ধরতে গিয়ে বা 4 ঠেকাতে গিয়ে ব্যথা পায়। তো ব্যথা পাওয়ার পরে পরের ওভারে তিনি বোলিংয়েও আসেন, একটা বল বোলিংও করেন, একটা বল করার পরে সে আসলে আর দৌড়াতে পারছিল না, হাঁটতে পারছিল, তখন বসে পড়ে মাঠের মধ্যে। আমার একদম কমেন্টেটরের কথাটা মনে আছে, যে কমেন্টেটর সম্ভবত নাসের হোসাইন ছিলেন, তিনি বলছিলেন বারবার যে দিস বয়েজ ক্যারিয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর ওয়ার্ল্ড কাপ ট্রফি, প্লিজ বাবর আজম। মানে কথাটা এমন ছিল যে তার জীবনটা তুমি নষ্ট করো না, মানে ক্যাপ্টেনকে উদ্দেশ্য করে কথাটা এরকম ছিল যে তার জীবনটা নষ্ট করো না, তোমার ওয়ার্ল্ড কাপ ট্রফির চেয়ে তার জীবনটা অনেক ইম্পর্টেন্ট, তাকে মাঠের বাইরে বের করো। এবং খুবই শকিং একটা ব্যাপার যে শাহিন আফ্রিদির মতো বোলার ওই ম্যাচে 11টা বল করতে পারেননি, মানে 2 ওভার 1 বলে তিনি 13 রান দিয়েছিলেন, এবং প্রথম ওভারে তার কিন্তু মানে শাহিন আফ্রিদির কিন্তু একটা দারুণ রেকর্ড আছে ওয়ার্ল্ডে, তিনি প্রথম ওভারে টি20 ম্যাচে সম্ভবত সবচেয়ে বেশি উইকেট তার প্রথম ওভারে, এবং অ্যাজ অলওয়েজ তিনি ওই ম্যাচেও প্রথম ওভারে আপনার অ্যালেক্স হেলসের একটা ইম্পর্টেন্ট উইকেট নিয়ে দেয়। তো আমার কাছে মনে হয় যে পাকিস্তানের মানে সেকেন্ড ইনিংসে তারা একদম হট ফেভারিট ছিল, যেভাবে বোলিং করে যাচ্ছিল, একদম ব্যাড লাক। শাহিনের ইনজুরিটা না হলে একদম মানে উইদাউট এনি ডাউট আমার মনে হচ্ছে যে পাকিস্তান ওই রানও ডিফেন্ড করে ফেলতো, চ্যাম্পিয়ন হয়ে যেত পাকিস্তান। ওকে, সো এখানেও একটা বিস্তর অ্যানালাইসিস ছিল আপনার, এবং খুব সূক্ষ্মভাবে আসলে আপনি সবকিছুই দেখে পুরো ব্যাপারটাকে আমাদের কাছে এলাবোরেট করলেন। বাট এখন একটু জানতে চাই আপনার কাছ থেকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে খেলাটা ছিল সেটা নিয়ে, এইভাবে যে একপাক্ষিক হয়ে যাবে এটা কি কখনো ভেবেছিলেন, এবং হোমে যে তাকে দমিয়ে দিল অস্ট্রেলিয়াকে, এই ব্যাপারটা আসলে জানতে চাই। এটা প্রথম ম্যাচ ছিল দুই দলের জন্যই, আমার মনে আছে আমি সম্ভবত তখন রংপুরে বসে খেলাটা দেখেছিলাম। তো নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে 200 রান করেছিল, তো নিউজিল্যান্ড ব্যাটিং করে 200 রান করেছিল, সবাই ধারণা করেছিল যেহেতু অস্ট্রেলিয়া নিজেদের মাঠে খেলা, আর সাধারণত কি হয় ওদের মাঠগুলো একটু বড়, অস্ট্রেলিয়ার গ্রাউন্ডগুলো একটু বড় থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওদের খেলোয়াড়রা ওখানে ছক্কা মেরে অভ্যাস থাকে, ওরা এসব মাঠে ওরা ভালো খেলে থাকে। আপনি গত পর্বে বলেছিলেন যে মাঠটা আসলে কিভাবে একটা ফেভারে আসে। অবশ্যই এটা তো ওদের সবসময় এক্সপ্রেস উইকেট, বাউন্সি উইকেট থাকে, মানে স্পোর্টিং উইকেট যেটাকে বলা হয়। তো আমরা ধারণা করেছিলাম হয়তো 200 রান না করতে পারলেও মোটামুটি একটা ফাইট দেবে। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করবে, কিন্তু আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার 2022 বিশ্বকাপে আসলে সাকসিড না হওয়ার, তারা তো 21-এর চ্যাম্পিয়ন ছিল, তো সাকসিড না হওয়ার পিছনে একটাই কারণ আমি দেবো, সেটা হচ্ছে ডেভিড ওয়ার্নার। কারণ হচ্ছে 21-এ যেটা হয়েছিল, ডেভিড ওয়ার্নার হঠাৎ করে একটা মানে সে ফর্মে তুঙ্গে, বাট আবার 22-এ এসে ডেভিড ওয়ার্নার তার ফর্ম ছিল না, এবং সেই কারণেই এবং পাওয়ার প্লেতেই তারা ওয়ার্নার, ফিন্স এবং মিশেল মার্সের উইকেটটা হারিয়ে ফেলে, মানে এটা এবং এখানে টিম সাউদি এবং
ট্রেন্ট বোল্ট, তারা হচ্ছে ওয়ার্ল্ডের মানে টি-20 স্পেশালিস্ট বলার যদি বলা হয় তার মধ্যে মানে কয়েকজনের মধ্যে 2 জন, তারা 2 জনে মিলে 5 উইকেট নিয়ে নিছে। এবং তারা যে মানে আমি যেটা বলছিলাম পিচের যে সহায়তাটা, পিচের সহায়তাটা তারা কাজে লাগিয়েছে। আর অস্ট্রেলিয়া সারপ্রাইজিংলি তারা নিজেদের মাঠে তারা নিজেদের আসলে পিচটাকে কাজে লাগাতে পারেন। এবং এটা আসলে খেলার একটা বড় পার্ট, যে আপনি একটা পিচ দেখে বুঝতে হবে যে আপনাকে এই পিচে কোন স্পটে বল করতে হবে, কোন লেন্থে বল করতে হবে। এটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। আপনাকে পেস অফ বল করতে হবে না পেস বল করতে হবে, ব্যাক অফ লেন্থ নাকি লেন্থ, 4th স্টাম্পে না 5th স্টাম্পে বল করবেন নাকি ইয়র্কার লেন্থে বল করবেন, এটা মানে পিচের ডিমান্ড করে। এই পজিশন অনুযায়ী তারা খেলতে পারে নাই। আর একটা ব্যাপার হচ্ছে ওয়ার্নারের ফর্মটা আমার মনে হয় তাদেরকে ভুগিয়েছে। ওকে, মানে অস্ট্রেলিয়ার আসলে ল্যাকিংস গুলো ছিল যার জন্য তাদেরকে ব্যাপারটা ভুগিয়েছে। জি, একটু যদি আপনার কাছে এবার জিম্বাবুয়ের কথা জানতে চাই। জিম্বাবুয়ের টিম হিসেবে কিন্তু ওরা খুব বাজে খেলেছে, আমরা এভাবে বলতে পারি যে আমরা আসলে আশানুরূপ ভাবে না, তারা একটা ম্যাচ কিন্তু খুব মানে বড় উইন ছিল পাকিস্তানের সাথে, আমি সেটা বললাম আপনাকে। বাট টিম হিসাবে তাদের চান্স ছিল তাদেরকে সাউথ আফ্রিকা অথবা ইন্ডিয়াকে হারাইতে হইতো, তো সেটা তারা পারে নাই, এই কারণে তাদের সুযোগ হয় নাই। এবং পরে বাংলাদেশকেও হারাইতে হতো, তারা বাংলাদেশের কাছে হারছে। আলটিমেটলি তারা মানে বিশ্বকাপে কিছুই পায় নাই, এটা হচ্ছে বিষয়। আসলে আমি এখানে সিকান্দার রাজার যে পারফরম্যান্স সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে একটা কথা আছে, বাংলাদেশের আমাদের বাঙালিদের একজন গুরু আছেন, তাকে বলা হয় এটা যে মহারাজা তোমাকে সালাম, সত্যজিৎ রায়কে নিয়ে। তো রাজা আসলে রাজাই, সিকান্দার রাজা তিনি আসলে রাজাই। তো সিকান্দার রাজার কথা আসলে স্পেশালি বলতে গেলে সিকান্দার রাজা বর্তমান সময়ে বাংলাদেশে খুব বেশি আলোচনায় আছেন 2টা কারণে। এক হচ্ছে তিনি কোকের বোতল প্রেস কনফারেন্স থেকে সরিয়েছেন, এটা নিয়ে নেট দুনিয়ায় তিনি প্রশংসায় ভাসছেন এবং সবাই এই বিষয়টাকে মানে আবেগ অনুভূতির সাথে নিয়েছেন, কারণ তিনি এটাকে সবাই ধারণা করছেন যে তিনি হয়তো ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ, ইসরায়েলকে প্রতিবাদ জানানোর জন্য এই কাজটা করেছেন। এবং এটা হওয়াটাই স্বাভাবিক, তিনি পাকিস্তানি একজন নাগরিক ছিলেন, পাকিস্তানি বংশোদ্ভূত আর কি। তো এটা একটা বিষয়। পরে আর একটা বিষয়, একটা খুব মানে আমি অন্য একটা টপিক আনতে চাচ্ছি, এটা আমি বাংলাদেশের যারা দর্শক আছেন, ক্রিকেট দর্শক, তাদেরকে আমি মানে তাদেরকে, আমাদের তো গালিগালাজ করার ক্ষমতা নাই, কিন্তু আমি খুব কষ্টের সহিত বলছি যে আপনারা যদি সিকান্দার রাজা বা জিম্বাবুয়ের মতো দলকে ভুয়া স্লোগান দেন, এটা আসলে খুবই অমানবিক। কারণ জিম্বাবুয়ে অর্থনৈতিকভাবে বা অন্যান্য সকলভাবে একটা নিচু শ্রেণীর দেশ। তারা সবসময় বাংলাদেশ ক্রিকেটের সবসময় তারা পাশে থেকেছে, বাংলাদেশের বিপদে আপদে সকল বিষয়ে কিন্তু তারা আমাদের পাশে থেকেছে। আমাদের সাথে যখন কেউ সিরিজ খেলতে আসে না, এটা আজকের দর্শকরা জানেন না, আমাদের সাথে কেউ সিরিজ খেলতে আসতে চায় না। এই যে এশিয়ার বড় বড় জায়ান্টরা কেউ আসে না কিন্তু আমাদের দেশে খেলতে। ইন্ডিয়া কয়টা সিরিজ খেলছে এসে বাংলাদেশে? আসে না তারা। কিন্তু জিম্বাবুয়ে কিন্তু সবসময় বাংলাদেশে এসে সিরিজ খেলে। জিম্বাবুয়ে সবসময় বাংলাদেশকে ডেকে নেয়, ইন্ডিয়া আমাদেরকে ডেকে নেয় বাংলাদেশে খেলার জন্য, বাংলাদেশকে খেলার জন্য নেয় না। এই জিম্বাবুয়েকে যখন ভুয়া স্লোগান দেওয়া হয়, এটা আসলে কষ্ট লাগে আপু। এটা সিকান্দার রাজা বলেছেন যে আমাকে ভুয়া বলা হয়েছে, আমি তো জানি না এটা ভালো নাকি খারাপ, তাহলে বুঝতাম যে আমি আসলে কি রিয়াকশন করব। ব্যাপারটা খুব কষ্টের, আমার কাছে খুবই খারাপ লেগেছে। এবং সিকান্দার রাজার যে পারফরমেন্সটা ছিল, তিনি 147 স্ট্রাইক রেটে 219 রান করেছেন, তিনি উইকেট পেয়েছেন 10টা, এবং তার মধ্যে পাকিস্তানকে হারানোর যে ম্যাচটা, ওই ম্যাচে তিনি 3 উইকেট পেয়েছিলেন। এবং তার যে একটা স্পেল ছিল, জাদুকরী স্পেল, ওই স্পেলেই আসলে পাকিস্তান ম্যাচটা থেকে ছিটকে পড়ে। কারণ পাকিস্তান ম্যাচের মধ্যেই ছিল, বোধহয় সম্ভবত 70-80 রানে তাদের 2 উইকেট বা 1 উইকেট এরকম ছিল। তারপরে হঠাৎ করে সিকান্দার রাজা বলে আসলো, টপাটপ তিনি 3টা উইকেট নিয়ে নিলেন এবং ম্যাচটা জয়লাভ করলো। তারা হয়তো বিশ্বকাপ থেকে তেমন কিছুই পাননি, বাট পাকিস্তানের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা দলকে হারানো, এটা তাদের জন্য স্পেশাল একটা মোমেন্ট ছিল। এবং ফর দ্যাট সিকান্দার রাজা তোমায় সালাম। গ্রেট। আসলে আপনি পুরো স্টোরিটাতে তার পার্সোনালিটি থেকে শুরু করে তার খেলাধুলার প্রতি যে আপনার ভালোবাসাটা, সেটাও ফুটিয়ে তুলেছেন। পুরো কনভারসেশনটা শুনে আই গেস যারা দর্শক যারা কথা বলছে তারা হয়তো বুঝতে পারবে যে এটা ঠিক হয় না আপু, আসলে এটা অমানবিক। আমি খুব কষ্ট পেয়েছি ব্যাপারটা। আচ্ছা, এখন দেখা যাক এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর দর্শকের রিঅ্যাকশনটা কমেন্টে কি হয়। সো আমরা এবার নিজের দেশ বাংলাদেশের টিম নিয়ে কথা বলি। সাউথ আফ্রিকার সাথে একটা বড় ব্যবধানে হেরে যাওয়ার যে ব্যাপারটা, এখান থেকে তো অনেক শেখার বিষয় ছিল। তো কি পয়েন্ট কি ছিল এবং সেখান থেকে আসলে কি লার্নিং গুলো বাংলাদেশ টিম নিতে পারে বা নিয়েছে এখন পর্যন্ত?
দেখেন আপু, আমি গত এপিসোডে একটা কথা বলেছি, টি-20 ক্রিকেটের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পাওয়ার প্লে। আপনি বোলিং টিমে যখন থাকবেন তখন আপনার পাওয়ার প্লেতে কি দরকার, আপনাকে উইকেট নিতে হবে এবং রান চাপাতে হবে। রান না চাপাতে পারলেও আপনাকে উইকেট নিতে হবে। আর আপনি যখন ব্যাটিং টিমে থাকবেন তখন আপনাকে মানে রান করতে হবে। সেক্ষেত্রে দেখেন সাউথ আফ্রিকা যখন আগে ব্যাটিং করলো তারা কিন্তু 205 রান করেছিল। তো 205 রান করার পরে যেটা হলো, তারা কিন্তু প্রথমে একটা উইকেট হারায়, টেম্বা বাবুমার উইকেটটা যায়। তখন হয়তো বাংলাদেশ টিম, আমার মনে হয় যে তারা হয়তো মনে করেছে যে আমরা আকাশের চাঁদ হাতে পেয়েছি। হ্যাঁ, তারা একটা মানে আনন্দমুখর পরিস্থিতিতে পড়ে যায় এবং তারা সেলিব্রেশনও অনেক ভালো করে। বাট এইখানে মানে একটা মানে আছে, মানে আমাদের এলাকায় একটা কথা বলে যে মাইরের আগে আর মানে সরি খাওয়ানোর আগে আর মাইরের পরে। তো আপনাকে কোনো একটা গ্যাঞ্জাম হলে, কারোর সাথে যখন গ্যাঞ্জাম হবে, আপনাকে যে কি করতে হবে, কোনো কথা নেই, আগে মাইর দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি জিতবেন। কারণ বিচার কি হবে, মাপ চাও। এই টি-20 খেলাটাও কিন্তু এই মারামারির মতোই। আচ্ছা, কিভাবে আপনাকে নেমে অ্যাটাক করতে হবে। আচ্ছা, টেম্বা বাবুমার উইকেটটা পড়ার পরে রুশো যখন উইকেটে আসে, রুশো এসেই কোনো কথা নেই, মায়ের একদম মানে তিনি এসেই কিন্তু বিধ্বংসী খেলা শুরু করে দেন। এবং বাংলাদেশের তার ওই স্টাইলটাই শুধুমাত্র একটা অ্যাগ্রেশনের কারণে তিনি কিন্তু সাকসেস। এবার এখানে আমার একটা পয়েন্ট আছে, তিনি যদি সাকসেস না হতেন, তিনি যদি মারতে এসে আউট হয়ে গেলেন দ্রুতই, তখন কিন্তু তারা আবার ট্র্যাপে পড়তো। বাট এই রিস্কটা নিতে হবে আপনাকে, যে আপনাকে অ্যাটাকিং হতেই হবে, সেটা বোলিংয়ে হোক সেটা ব্যাটিংয়ে হোক, দুই জায়গাতেই তারা অ্যাটাকিং হয়েছে। এবং 205 রান করার পরে বাংলাদেশ এমনিতেই ম্যাচ থেকে রুলড আউট হয়ে গেছে। 205 রান মানে চেস করার মতো অ্যাবিলিটি বাংলাদেশের কেন, অনেক ভালো টিমেরই তো নেই। আর সাউথ আফ্রিকার ক্ষেত্রে ব্যাটিং এ গিয়ে আরেকটা সমস্যা কি হয়েছে, যে তাদের সব বলাররা 140-এর উপর বল করে। আমি আপনাকে গত এপিসোডে এই কথাটা, এই ইনফরমেশনটা দিয়েছি। বাংলাদেশের ব্যাটসম্যানদের 140-এর উপর বলে স্ট্রাইক রেট হচ্ছে 100। আপনাকে 200 রান করতে হলে তো 100 স্ট্রাইক রেটে খেললে হবে না। তাও আপনি 100 যদি রাখতেন তাও ভালো হতো। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট কত ছিল আমি একটু বলি। নাজমুল হাসান শান্ত, তার স্ট্রাইক রেট ছিল 100। লিটন কুমার দাস স্ট্রাইক রেট ছিল 109। সাকিব আল হাসান, তার স্ট্রাইক রেট ছিল মাত্র 25। আফিফ হোসেন ধ্রুব, তার স্ট্রাইক রেট ছিল 20। মেহেদী হাসান মিরাজ, তার স্ট্রাইক রেট ছিল 84। মোসাদ্দেক তো 0 রানে আউট হয়েছে। নুরুল হাসান সোহান, তার স্ট্রাইক রেট ছিল 33। মানে এই স্ট্রাইক রেট দিয়ে আপনি কিভাবে, এই স্ট্রাইক রেট দিয়ে তো মানে তারা 101 রান করছে, তাও তো অনেক। তাও সৌম্য প্রথমে একটা অ্যাটাকিং ইনিংস খেলছিল। বাট এখানে দেখেন আমি যেটা বললাম, সৌম্য কিন্তু সেটা আবার শুরু করছিল, সৌম্য কিন্তু অ্যাগ্রেসিভ ছিল। সৌম্য যদি কোনোভাবে তার যে ওই যে তার স্পেলটা আর কিছুক্ষণ কন্টিনিউ করতে পারতো, সে কিন্তু নেমেই প্রথমে 2টা ওভার বাউন্ডারি মারি দেয়। তো ওইটা যদি সে কন্টিনিউ করতে পারতো, রুশোরটা যেভাবে ক্লিক করছে তারটা ওইভাবে ক্লিক করে নেই। বাট ওই অ্যাগ্রেশনটা দরকার, ওই রিস্কটা আপনাকে নিতেই হবে। এবং ওই রিস্কটা নিয়েছে তারা, রিস্কে তারা সফল হয়েছে। আর আমি ওই রিস্কটা নিয়েছি, আমি ব্যর্থ হয়েছি, দ্যাটস ইট। তারা ম্যাচ উইন করছে। এবং এটা আরো ওই যে স্পিডের ব্যাপারটা, আমাদের বড় বেশি স্পিডের বল খেলার অভ্যাসটা কিন্তু। এবং এখান থেকে তো আসলে অনেকগুলো শিক্ষণীয় পয়েন্ট ছিল এবং সেগুলো থেকে তো তারা ওভারকামও করছে। আপনি যেমনটা বললেন, ওভারকাম করতে পারবে না, কারণ হচ্ছে কি, ওই যে আমি আবারও মানে গত এপিসোডে আরেকটা টপিক চলে আসছে। কারণ বাংলাদেশে আপনাকে স্পিন বোলিং উইকেটে খেলানো হচ্ছে। এই উইকেটে প্র্যাকটিস করে আপনি ওই 150-এর স্পিডের বল খেলতে পারবেন না গিয়ে, এটা একই কথা। আবার ওই ধরনের টিমের সাথে যখন পাকিস্তানের সাথে খেলা হবে, হারিস রৌফ যখন বল করবে, সাউথ আফ্রিকার সাথে যদি খেলা হয়, সাউথ আফ্রিকার সাথে তো বাংলাদেশে খেলা আছে, তো যখন এনরিক নরকিয়া বা হচ্ছে কাগিসো রাবাদা বল করবে, বাংলাদেশের ব্যাটসম্যানদের এমনিতেই তখন পড়ার নাই হয়ে যাবে। সো ওইটা আমাদের এই পিচে খেলে ওই অভ্যাস হবে না। সো আসলে অনেক তো বিষয় জানলাম আজকে, তবে আরেকটা বিষয় জানতে চাই। আমরা যদি একটু 2022-এর কথাটা বলি, তাহলে আমি ঠিক মানে এটাকে কি বলবো, তাল বেতাল বলবো না অঘটন বলবো না আসলে প্রত্যাশার বাইরে বলবো জানি না। যেমন শ্রীলঙ্কা হেরে যায় নামিবিয়ার কাছে, ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় হচ্ছে স্কটল্যান্ডের কাছে। সো এইবারে আসলে এমন কোনো আপনি অ্যানালাইসিস বের করতে পেরেছেন কিনা, এমন কোনো মানে হুটহাট কোনো কিছু হয়ে যাবে কিনা যেটা আমরা অপ্রত্যাশা করছি এখন পর্যন্ত? আচ্ছা, এই জন্য আসলে এই ইভেন্টটার নাম ওয়ার্ল্ড কাপ। দেখেন আপনি ফুটবল বিশ্বকাপেও কিন্তু এই ধরনের অনেক অঘটন হয়েছে। প্রথম ম্যাচেই তো আর্জেন্টিনাকে সৌদি আরব হারাই দিয়েছে। তো এগুলো আসলে হয়, এগুলো না হলে বিশ্বকাপের মজাটা থাকে না। তো গত বিশ্বকাপে যেমন নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে পুরো বিশ্বকাপটা কিন্তু গরম করে দিয়েছিল।
বাংলাদেশের চান্স তৈরি হলো সেমিফাইনালে যাওয়ার, বাট বাংলাদেশ সুযোগটা কাজে লাগাতে পারে না। আবারও আমি নেদারল্যান্ডের কথাই বলবো যে তাদের টিমে আসলে আমার মনে হয় যে এরকম একটা অঘটন ঘটানোর মতো রসদ আছে। এবং আরেকটা টিম আছে, সেটাকে আমি প্রমিসিং ধরছি, অনেকেই আমার এই কথাটার সাথে একমত হবেন না, মানে হাসতেও পারেন, এটা হচ্ছে নেপাল। অ্যান্ড নেপালের সাথে বাংলাদেশের খেলা আছে। বাংলাদেশের কিন্তু হংকংয়ের সাথে হারার রেকর্ড আছে, আপনি খুব বেশি আত্মবিশ্বাসী হলেও আবার সমস্যা আছে। বাংলাদেশে কিন্তু হংকংয়ের সাথে হারার রেকর্ড আছে। সো নেপালের সাথে ম্যাচটা আমি একদম মানে ছেড়ে দিচ্ছি না। নেপালেরও এবার দুর্ঘটনা ঘটানোর সুযোগ আছে। এবং আরো একটা টিম আছে যেটাকে আমরা অনেকেই অনেক তাচ্ছিল্য করি, সেই টিমটার সাথে আমাদের মনে হয় না খেলা পড়বে, উগান্ডা। তো উগান্ডা কিন্তু জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আমার মনে হয় উগান্ডাও একটা দুইটা দুর্ঘটনা ঘটায় দিলে খুব বেশি অবাক হওয়ার থাকবে না। সোশ্যাল মিডিয়া জুড়ে আমার মনে হয় আগামী 2 বছরের জন্য আমরা বেশ ভালো কন্টেন্টও তখন পেয়ে যাব। উগান্ডা যদি কোনো ম্যাচ জিতে যায় আর বাংলাদেশ ইনকেস কোনো ম্যাচ জিতলো না, তাহলে তো অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। এমনিতেই তো উগান্ডার ক্যাপ্টেন আমাদের মান সম্মান রক্ষা করেছেন, কারণ বিশ্বকাপে যত ক্যাপ্টেন আছে তাদের একটা স্ট্রাইক রেটের একটা তালিকা দেওয়া হয়েছে। নাজমুল হাসান শান্ত ঠিক উগান্ডার ক্যাপ্টেনের আগে আছেন। ভাগ্যিস উগান্ডা ছিল, না হলে আমাদের সর্বশেষে থাকা লাগতো। যাই হোক, থ্যাঙ্কস ফর ইওর কোশ্চেন। যাক, আজকে আসলে এই পুরো এপিসোডে অনেক কিছু জানতে পেরেছি। তবে কথা বলতে বলতে কিন্তু আমাদের চা ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হয় এখন এটা খেতে খেতে আরেকটা ম্যাচের অ্যানালাইসিস আপনার সাথে বসে এখন দেখব কিভাবে অ্যানালাইসিস করেন। তবে এপিসোড কি হতে পারে এক্স্যাক্টলি। তবে তার আগে দর্শকদের কাছে আজকের মতো বিদায় নিই। ওকে। সো ভিউয়ার্স, আপনারা দেখছিলেন লেটস টক ক্রিকেট, যেখানে আজ আসলে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু পরবর্তী এপিসোডে আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আমাদের দরকার। সেখানে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, আর আমাদের প্রশ্নগুলো নিয়ে তো আমরা চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা যেহেতু প্রেমী আপনারা বেশি বেশি করে খেলা দেখবেন, আর স্পোর্টস 24/7 এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।